সখীপুর গ্রামে রাতুল তার বাবা মা আর তার ছোট দুই ভাই বোনের সাথে বাস করত। রাতুলের বাবা ব্যবসার কাজে বাহিরে থাকতো, আর রাতুলের নিজের মা নেই, আর যে আছে তিনি সৎ মা। মা, মা, ও মা, কোথায় গেলে? কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? খেতে দাও না মা, বড্ড খিদে পেয়েছে। বাবা কাজে যাওয়ার পর থেকে আমাকে শুধু একবেলা খেতে দিচ্ছ। আমি যে আর থাকতে পারছি না মা। তা তোমাকে একবেলা খেতে দিব না তো 4 বেলা খেতে দিব? তুমি আমার কি কাজে লাগো বাপু, যে তোমার আদর যত্ন করব? আমি তোমার বাড়ির সব কাজ করে দেই মা, তবুও তুমি। তুই করবি না তো তোর মরা মা এসে করবে? মা, আমার মৃত মায়ের কথা তুমি বলবে না। আজ সে বেঁচে থাকলে তুমি এখানে থাকতে না। কি এত বড় কথা? যা, বেরিয়ে যা বলছে আমার বাড়ি থেকে। আজ থেকে তোর একবেলা খাবারও বন্ধ। এখন থেকে জল খেয়ে থাকবি। এই বলে রাতুলের সৎ মা রাতুলকে বাড়ি থেকে বের করে দেয়। আর রাতুল কাঁদতে কাঁদতে বাড়ির সামনে বসে পড়ে। কিছুক্ষণ পরে রাতুলের বাবা কাজ থেকে ফিরে আসে আর রাতুলকে দেখতে পায়। কি রে বাবা, তুই বাড়ির সামনে এভাবে বসে কান্না করছিস কেন? কি হয়েছে তোর? বাবা, তুমি এসেছো। আমাকে বাড়ি থেকে মা বের করে দিয়েছে। কি কি বলছিস তুই? চল তো দেখি। রাতুলের মা, রাতুলের মা, কোথায় তুমি? হ্যাঁ গো, তুমি এসেছো। দাঁড়াও, তোমাকে একটু জল খাবার দিচ্ছি। দাঁড়াও, জল খাবার পরে খাবো। তুমি রাতুলকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছো কেন? পাজিটা মনে হয় ওর বাবাকে সব কথা বলে দিয়েছে। এখন কি করি? না গো, আমি ওকে বেরিয়ে যেতে বলবো কেন? আমি তো বলেছি বাড়ির বাহিরে গিয়ে দেখতো তোর বাবা আসছে কিনা। আর রাতুল বুঝেছে আমি ওকে বেরিয়ে যেতে বলেছি। আর তুমিও কিনা ওর কথা বিশ্বাস করে নিলে। দেখো গিন্নি, তুমি রাতুলকে কিছু বলবে না আর ওর অযত্ন করবে না। রাতুলের মা মারা যাওয়ার সময় আমি ওর মাকে কথা দিয়েছিলাম রাতুলকে কোনো কষ্ট দিব না। তাই কখনো যেন আমি কোনো কিছু না শুনি। তাই হবে গো, তাই হবে। তুমি এখন যাও তো, হাত মুখ ধুয়ে চলে এসো। আমি তোমাকে জল খাবার খেতে দিচ্ছি। এরপর রাতুলের বাবা সেখান থেকে চলে যায়। আর রাতুলের সৎ মা ওই ঘাটের মরার আমি খেয়াল রাখবো, আদর যত্ন করব। আমার কি নিজের সন্তান নেই? এই আপদটাকে বিদায় করতে পারলেই বাসি। রাতুলের বাবা যখন বাড়িতে থাকে তখন রাতুলের সৎ মা রাতুলের সাথে ভালো ব্যবহার করে। আর যখন চলে যায় তখন রাতুলের সাথে তার সৎ মা খুবই অত্যাচার করে। শোনো গিন্নি, আমাকে কাজের জন্য কয়েকদিন বাইরে থাকতে হবে। তোমরা সবাই সাবধানে থেকো। তুমি তো সেদিনই এলে, আবার আজই চলে যাবে? হ্যাঁ গিন্নি। বাবা, বাবা, আমিও যাব তোমার সাথে। আমি এখানে থাকবো না বাবা, আমাকে নিয়ে যাও তোমার সাথে, নিয়ে যাও। না রে বাবা, ওখানে তোকে নিয়ে যাওয়া যাবে না। যখন তুই বড় হবি তখন নিয়ে যাব।
আমি তোমাকে কোনো বিরক্ত করব না, আমাকে নিয়ে যাও বাবা। রাতুল, এভাবে জেদ করতে নেই। আমি এখন আসছি বাবা, সাবধানে থাকিস। এই বলে রাতুলের বাবা চলে যায়। আর রাতুল মন খারাপ করে বসে থাকে। তখনই এই যে লাখ সাহেব, বাবার কাছে তো বেশ সুন্দর করে আমার নামে নালিশ করেছিস, আজ তোকে দেখাচ্ছি মজা। এই বলে রাতুলের মা রাতুলকে মারতে থাকে। মেরো না মা, লাগছে, খুব লাগছে আমাকে। আমি আর বাবাকে কিচ্ছু বলবো না, আমাকে মেরো না মা, মেরো না। এভাবে বেশ কিছুদিন রাতুলের সৎ মা রাতুলকে মারতে থাকে। একদিন, দাঁড়া, আজই তোকে আমি বাড়ি থেকে বিদায় করব। মা 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 গো, তুমি আমাকে একা রেখে চলে গেলে, আমাকে কেন নিয়ে গেলে না মা? এভাবে রাতুল কান্না করতে থাকে। অন্যদিকে রাতুলের সৎ মা একটা লোকের সাথে রাতুলকে বিক্রি করে দেওয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। হঠাৎ একদিন, বাবা রাতুল, রাতুল বাবা, কোথায় গেলি রে? কি হয়েছে মা, ডাকছো কেন? তুই না তোর বাবার কাছে যাওয়ার জন্য জেদ করছিলি? তুই কি তোর বাবার কাছে যেতে চাস? হ্যাঁ মা, আমি যাব। তোর এই কাকু তোর বাবার কাছে যাবে, তুই বরং তার সাথেই যা। সত্যি কাকু, তুমি আমার বাবার কাছে যাবে? হ্যাঁ রে রাতুল, আমি তোর বাবার কাছেই যাব, চল আমার সাথে। আচ্ছা চলো কাকু। এই বলে রাতুলকে নিয়ে লোকটি চলে যায়। আর রাতুলকে বিক্রি করে রাতুলের সৎ মা অনেক টাকা পায়। এইদিকে ছোট্ট রাতুল বুঝতেই পারে না যে তার সৎ মা তাকে বিক্রি করে দিয়েছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য গল্পে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। মা, ও মা, তুমি এখানে বসে কি করছো? বিকেল তো হয়ে গেছে, আমার তো ঘুমাতে হবে। তুমি তো জানোই, তোমার কাছে গল্প না শুনলে আমার ঘুম পায় না। একটু কাজ করছিলাম রে, বিকেল হয়ে গেছে বুঝতেই পারিনি। চল, তোকে আমি গল্প শোনাচ্ছি। মা, ও মা, আমাকে আজকে একটা হাসির গল্প শোনাও না। অনেক দিন থেকে হাসির গল্প শুনি না। আচ্ছা আচ্ছা, শোনাচ্ছি। অনেক দিন আগে একটা মহিলা তার ছোট্ট মেয়ে ঋতুকে নিয়ে থাকতো। তারা খুব গরিব ছিল আর বাস করত একটা ছোট্ট কুঠিরে। তারা এতটাই গরিব ছিল যে কখনো কখনো খাওয়ার মতো তাদের ঘরে কিছুই থাকতো না। মা, ও মা, আমার অনেক খিদে পেয়েছে গো, আমাকে কিছু খেতে দেবে? কিন্তু মা, ঘরে তো কোনো খাবার নেই, আর আজকে শরীরটা আমার ভালো লাগছে না, তাই কাজেও যেতে পারিনি, আর তোর জন্য কিছু খাবার আনতেও পারিনি রে মা। তবে তো তোমার অনেক খিদে পেয়েছে, আমি তো তাও সকালে খেয়েছি, তুমি তো তাও খাওনি, আর এখন তো বিকেল হয়ে গেছে। মা, আমি একটু জঙ্গলের কাছে যাই, যদি কোনো ফল পাই তবে নিয়ে আসবো। আচ্ছা মা, সাবধানে যাস। এ কি, জঙ্গলে কখন থেকে ঘুরছি, কিন্তু জঙ্গলে তো কোনো ফলের গাছ দেখতে পাচ্ছি না। মাকে তো বলে এলাম ফল নিয়ে বাড়িতে যাব, কিন্তু আমি তো ফল গাছই দেখতে পাচ্ছি না। এবার কি হবে?
ওই জঙ্গলে একটা ছোট্ট হাঁসের বাচ্চা মনের আনন্দে ঘুরছিল, আর একটা শগুন ছো মেরে হাঁসটাকে নিয়ে যেতে শুরু করে। আর এটা ঋতু দেখতে পায়। আমার হাঁসের বাচ্চাটাকে বাঁচাতে হবে। এরপর ঋতু একটা লাঠি ছুঁড়ে শগুনের দিকে মারে, আর সঙ্গে সঙ্গে হাঁসের বাচ্চাটি কুয়োর মধ্যে পড়ে যায়। কুয়োর জল ছিল গভীর, সেই জলের মধ্যে পড়ে হাঁসটা ফাঁস ফাঁস করতে থাকে। কিন্তু ঋতু দড়ি আর বালতির সাহায্যে হাঁসকে কুয়ো থেকে তুলে নিয়ে আসে। যাক বাবা, হাঁসটাকে যে বাঁচাতে পারলাম এটাই অনেক। এই তো আমার বাচ্চা। হাঁসের বাচ্চাটি তার মাকে দেখে তার মায়ের কাছে যায় আর তাকে সমস্ত কথা খুলে বলে। তোমাকে অনেক ধন্যবাদ আমার বাচ্চাকে বাঁচানোর জন্য। তুমি হাঁস হয়ে কথা বলছো কিভাবে? আমি তো তোমার সব কথাই বুঝতে পারছি। আসলে আমি এক জাদুর হাঁস। আমি আমার বাচ্চাকে নিয়ে এই জঙ্গলে ভ্রমণে এসেছিলাম। তুমি সত্যি অনেক ভালো। আজ তোমার জন্য আমি আমার বাচ্চাকে দেখতে পারছি। আচ্ছা, তুমি এই জঙ্গলে এসেছিলে কেন? এরপর ঋতু হাঁসটাকে সব কথা খুলে বলে। তুমি আমার বাচ্চাকে বাঁচিয়েছো আর তুমি অনেক ভালো, তাই আমি তোমায় একটা জিনিস দিতে চাই। এরপর জাদুই হাঁস জাদু করে একটা গোলাপি ডিম নিয়ে আসে আর তা ঋতুকে দেয়। কি অদ্ভুত গোলাপি রঙের ডিম! এটা শুধু গোলাপি রঙের ডিমই নয়, এই ডিমের মধ্যে তুমি একটা হিরে পাবে। এটা তোমার কাছে রাখো। আমি প্রত্যেক সপ্তাহে এই জঙ্গলের এইখানে 3টে করে ডিম রেখে যাব। সেগুলো কোনো সাধারণ ডিম নয়, সেগুলো হবে 3 রঙা ডিম। আমি তোমাকে প্রত্যেক সপ্তাহে গোলাপি, লাল আর বেগুনি রঙের ডিম দেব। আর এই 3 ডিমে তুমি 3 রকমের রত্ন পাবে। গোলাপি ডিমে হিরে, লাল ডিমে সোনা আর বেগুনি ডিমে মুক্তা। আশা করি এগুলো পেয়ে তোমরা অনেক উপকৃত হবে। আজ তুমি এই গোলাপি রঙের ডিমটাই নিয়ে যাও, আর তুমি সামনের সপ্তাহে এখানে এসো, তখন 3 রঙা ডিম নিয়ে যেও। এরপর ঋতু গোলাপি ডিম নিয়ে বাড়ি চলে যায় আর তার মাকে সব কথা খুলে বলে। সব শুনে তার মাও অনেক খুশি হয়। এরপর পরের সপ্তাহে ঋতু জঙ্গলে যায় আর দেখে সেখানে ঠিকই 3 রঙের 3টা ডিম পড়ে আছে। হাঁসটি তার কথার খেলাপ করেনি। এরপর ঋতু খুশি হয়ে ডিম 3টি নিয়ে বাড়ি চলে যায় আর তার মাকে দেখায়। এরপর ডিম 3টেকে ভাঙে আর দেখে 3 রঙের ডিমের ভেতর 3 রকমের মূল্যবান জিনিস রয়েছে। হ্যাঁ রে মা, এই সোনা, হিরে, মুক্ত সব আমাদের তো আর কোনো অভাব থাকবে না রে মা। আমরা বড়লোক হয়ে যাব। এরপর গীতা ওই হীরা মুক্তাগুলো বিক্রি করে, যে টাকা দিয়ে ঋতুরা ভালোভাবে তাদের দিন কাটাচ্ছিল। এরপর ঋতু প্রতি সপ্তাহে জঙ্গলে যেত আর হাঁসের রেখে যাওয়া 3 রঙা ডিম নিয়ে আসতো। ঋতু মা শোন, প্রতি সপ্তাহ পর পর আমরা মাত্র 3টি করে ডিম পাই। চল আমরা ওই হাঁসকে ধরে নিয়ে আসবো আর হাঁসটাকে মেরে ফেলবো, তবেই তো আমরা একসাথে অনেকগুলো সোনা পাবো আর অনেক বড়লোকও হয়ে যাব। মা, এসব তুমি কি বলছো? ওই হাঁসটা আমাদের এত উপকার করলো আর আমরা ওই হাঁসটাকে মেরে ফেলবো? আরে ওকে না মারলে আমরা সব ডিম একসাথে কিভাবে পাবো বল? না জানি ওর পেটে আরো কত ডিম আছে। আমরা ওই হাঁসের পেট থেকে অনেকগুলো ডিম একসাথে পেয়ে অনেক বড় লোক হব। মা, এসব একদম ভালো নয় মা, আর লোভ করা একদম খারাপ। আমরা তো এমনিতেই অনেক ভালো আছি, আমরা এভাবেই থাকি না। দূর বাবা, এই বোকাটাকে বুঝিয়ে লাভ নেই, এবারে সব আমাকেই করতে হবে। আচ্ছা মা, তোর কথাই হবে। আমরা যেভাবে ডিম পাচ্ছিলাম এইভাবে নিয়েই ভালো থাকবো। শোন ঋতু, আজ 3 রঙা ডিম নিতে আমি যাব।
এরপর গীতা সময়ের অনেক আগে জঙ্গলে যায় আর হাঁসের জন্য একটা ফাঁদ পেতে রাখে। হাঁস যখন তিরঙ্গা ডিম রেখে চলে যাচ্ছিল তখনই সে ফাঁদে আটকা পড়ে যায় আর সেখানে গীতা আসে। এবার কোথায় যাবে বাছাধন? ফাঁদে আটকা পড়ে গেছো, এবার আর তোমার মুক্তি নেই। আজ আমি তোমাকে মেরে তোমার পেট থেকে অনেক ডিম নেব, আমি অনেক ধনী হব, অনেক। তুমি এত লোভী, তুমি নিশ্চয়ই তোমার লোভের শাস্তি পাবে। আমি জাদুই হাঁস, আমাকে আটকানো এত সহজ নয়। আমায় আর তোমরা আর কোনো দিনই পাবে না। এই বলে হাঁস অদৃশ্য হয়ে যায় আর হাঁস অদৃশ্য হতেই সেখানে থাকা 3 রঙের ডিম স্বাভাবিক ডিমে পরিণত হয়। এ দেখে গীতা অনেক দুঃখী হয়ে যায় আর মন খারাপ করে বাড়ি ফিরে আসে। মা, মা তুমি এসেছো? মা দেখো, 3 রঙা ডিমগুলো সব স্বাভাবিক ডিম হয়ে গেছে। সব আমার লোভের ফল রে, আজ আমার লোভের জন্য আমরা সব কিছু হারালাম। আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। মা চলে যাবার পর বাবা তো আমাকে সুখে রাখার জন্য দুটো বিয়ে করলো, কিন্তু সৎ মায়েরা যে আমার জীবনটা একেবারে নরক বানিয়ে দিয়েছে। তাই নরকে থাকার চেয়ে এখানে থেকে মরে যাওয়াই ভালো। এসব কথা বলে শক্তি এক পর্যায়ে কাঁদতে কাঁদতে গাছের গোড়াতেই ঘুমিয়ে পড়ে। তখনই সেই পথ দিয়ে একটা নাগিন যাচ্ছিল। এ কি, এই জঙ্গলে মানুষ, বাঘ সাপে ভরা, এই জঙ্গলে তো কোনো মানুষই আসে না। তবে দেখি তো কাছে গিয়ে। নাগিন কাছে গিয়ে শক্তির মাথায় হাত বোলাতে থাকে আর তখনই শক্তি ঘুমের ঘোরে বিড়বিড় করে বলতে থাকে, মা 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 তুমি এসেছো? তুমি আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে মা? তুমি থাকলে বোধহয় আমার এত কষ্ট হতো না। আমার তো এত কষ্ট আর সহ্য হতো না মা। মা তুমি জানো, সৎ মায়েরা আমার উপর অনেক অত্যাচার করে। মা তুমি থাকলে বোধহয় আমার এত কষ্ট হতো না। সৎ মায়েরা যে আমায় ভীষণ অত্যাচার করে। তুমি ফিরে এসো মা, তুমি আমায় ছেড়ে আর যেও না। আহারে, মেয়েটার বুঝি বড্ড কষ্ট, আর সে কারণে বুঝি মেয়েটা এমন গভীর জঙ্গলে চলে এসেছে। নাগিনের কথা শুনে শক্তির ঘুম ভেঙে যায় আর নাগিনকে দেখে শক্তি ভীষণ ভয় পেয়ে যায়। নাগিন, আমার কোনো ক্ষতি করো না। ভয় পেও না মা, আমি নাগিন হলেও তোমার কোনো ক্ষতি করব না। তবে তুমি যদি এই জঙ্গলে থাকো তবে তোমার প্রাণ বাঁচবে না। এই জঙ্গলে যে বাঘ আর সাপের মতো অনেক হিংস্র প্রাণী আছে। থাকুক, দরকার পড়লে ওসব হিংস্র প্রাণীর কবলেই প্রাণ দেব, তবুও আমি আর বাড়ি ফিরে যাব না। কেঁদো না মা, তুমি শান্ত হও আর বাড়িতে ফিরে যাও। আমি তোমার জীবনে শান্তি ফেরানোর ব্যবস্থা করব। তুমি আমাকে ভরসা করে বাড়িতে ফিরে যাও। নাগিনের কথা শুনে শক্তি বাড়ি চলে যায় আর কিছুদিন পরেই শক্তির বাবা রমেশ দ্বিতীয় বিয়ে করে ঘরে নিয়ে আসে। এ কি গো, তুমি আবার বিয়ে করেছো? তুই সতীন তো ঘরেই আছি, আবার আরেকজন এসে জুটলো। আমরাই তো তোমার মেয়ের দেখভাল করি, তবে আরেকজনের কি দরকার ছিল? তোমরা যে আমার মেয়ের কত দেখাশোনা করো সে তো আমি ভালোভাবেই জানি। আমার মা মরা মেয়েটার কি হাল করেছো সে আমি খুব ভালো করেই জানি। তাই আমি রুবিনাকে বিয়ে করেছি। শক্তির দেখাশোনা রুবিনাই করবে। রমেশের কথা শেষ হতে না হতেই শক্তি সেখানে চলে আসে। এ কি বাবা, তুমি আবার বিয়ে করেছো? এ কি, তুমি? হ্যাঁ, আমি তোমার তৃতীয় মা, আর আজ থেকে আমি তোমার দেখভাল করব। চলো তো মা, আমাকে ঘরে নিয়ে চলো। এরপর শক্তি রুবিনাকে ঘরে নিয়ে যায়। রুবিনাকে দেখে শক্তি খুব খুশি ছিল আর রুবিনাও শক্তিকে প্রায় আপন করেই নেয়। এবার কি হবে রে ছোট? ওই নতুন বউ যদি সত্যি সত্যি শক্তির দেখাশোনা শুরু করে তো?
তবে তো আমাদের বিপদ। শক্তির বাবাও তো আমাদের দিকে আর ফিরেও তাকাবে না। তাই যে করেই হোক নতুন বউকে আমাদের দলে আনতে হবে। তারপর 3 সৎমা মিলে শক্তির উপর খবরদারি করব। এ ঠিক বলেছ তুমি। তার আগে দেখি শক্তি কোথায়। আমার পাগুলো যে বড্ড ব্যথা করছে। শক্তি, এই শক্তি। হ্যাঁ ছোট মা, বলো। আসলে আমি ভাত খাচ্ছিলাম তো, তাই আসতে দেরি হলো। আর অজুহাত দিতে হবে না। তোর যে কান ভারী তা আমি খুব ভালো করেই জানি। এখন অযথা কথা না বলে আমার পা দুটো টিপেতে তো দেখি বড্ড ব্যথা করছে। মা, আমি তো ভাত খাচ্ছিলাম, খেয়ে এসে দেই। তোর এত বড় সাহস, তুই আমার কথা শুনিস না তাই না? তবে দেখাচ্ছি মজা। এ কথা বলেই রাগিনী টুল নিয়ে শক্তির দিকে ছুঁড়ে মারে। আর তখনই রুবিনার চোখ থেকে আলোক রশ্মি গিয়ে টুলের ওপরে পড়ে। আর টুল শক্তির গায়ে না লেগে উল্টো রমলার গায়ে গিয়ে পড়ে। এ কি মেজো, তোর এত বড় সাহস, তুই আমাকে আঘাত করিস? তবে তোর 12টা আমি বাজাবো। এরপর ওই টুল নিয়ে রমলা রাগিনীর দিকে ছুঁড়ে মারে। এভাবে রাগিনী ও রমলার মাঝে মারামারি শুরু হয়ে যায়। দেখলে তো শক্তি, তোমাকে কিভাবে ওই সৎমায়ের অত্যাচার থেকে বাঁচালাম। তোমার সৎমারা আর তোমার ওপর অত্যাচার করতে পারবে না। সত্যি তুমি আমায় জোর বাচ্চা বাঁচিয়েছো। বড় মা আর মেজো মা যে মারামারি করছে না, আমি তো একদম অবাক হয়ে দেখছিলাম। খুব মজা লাগছিল ওদের মারামারি দেখতে। শক্তি আর নাগিন যখন এসব কথা বলছিল তখনই জানালার পাশ থেকে রাগিনী ও রমলা সব কথা শুনতেও পায় আর দেখতেও পায়। এ কি রে, এই ছোট বউ তো একটা নাগিন। এই নাগিন তবে এতদিন থেকে এই বাড়িতে আছে আর নাগিনী আমাদের কবল থেকে শক্তিকে বাঁচাচ্ছে। তবে যে করেই হোক একে আর এ বাড়িতে থাকতে দেওয়া যাবে না। এই নাগিনকে এ বাড়ি থেকে তাড়াতেই হবে রে মেজো, নয়তো আমাদের উদ্দেশ্য কখনোই পূরণ হবে না। এসব বলে রমলা ও রাগিনী সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন রুবিনা ও শক্তি রমেশকে খেতে দিয়েছিল। তখনই সেখানে রমলা ও রাগিনী এক সাপুরিয়াকে নিয়ে আসে। একই, তোমরা হঠাৎ সাপুরিয়ে নিয়ে বাড়িতে এসেছো কেন? এ বাড়িতে তো কোনো সাপ নেই, তবে সাপুরে দিয়ে কি হবে? সাপ আছে কি না সেটা এক্ষুনি দেখতে পাবে গো, কারণ এতদিন থেকে আমরা তো সাপের সাথেই ছিলাম আর সেই সাপকে তুমি বাড়িতে এনেছো। এ কি সাপুরিয়া, তুমি দাঁড়িয়ে দেখছো কি? তুমি তোমার কাজ শুরু করো। রমলার কথা মতো সাপুরিয়া বিন বাজাতে শুরু করে। আর তখনই রুবিনার আসল রূপ সকলের সামনে চলে আসে। এসব কি দেখছি আমি? রুবিনা, তুমি কোনো মানুষ নও, তুমি একটা সাপ। আর আমি কিনা শক্তির দেখাশোনার জন্য তোমাকে নিয়ে এসেছি। তুমি তো যে কোনো সময় আমার শক্তির ক্ষতি করে দিতে পারো। তার চেয়ে অভয়া আর রাগিনী অনেক ভালো। তুমি এক্ষুনি চলে যাও বাড়ি থেকে, নয়তো আমি তোমাকে সাপুরিয়ার হাতে তুলে দিব। রমেশের কথা শুনে নাগিন ভয় পেয়ে চলে যায়। এতে অভয়া ও রাগিনী ভীষণ খুশি হলেও শক্তির খুব মন খারাপ হয়। শক্তি নাগিনকে আটকাতে পারে না। এভাবেই কেটে যায় আরো বেশ কিছুদিন। শক্তিমা, শক্তিমা, কোথায় তুই? এদিকে আয় মা। এসব বলে রমেশ মাটিতে লুটিয়ে পড়ে আর অজ্ঞান হয়ে যায়। আর রমেশের চিৎকার শুনে শক্তি, অভয়া ও রাগিনী সেখানে আসে। বাবা, 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 কি হয়েছে তোমার? তুমি এভাবে এখানে পড়ে আছো কেন বাবা? কেন পড়ে আছে দেখতে পাচ্ছিস না? তোর বাবাকে যে সাপে দংশন করেছে। মেজো, তুই দাঁড়িয়ে দেখছিস কি? তাড়াতাড়ি গিয়ে সাপুরিয়াকে ডেকে আন, নয়তো আমাদের যে বিধবা হতে হবে। পথে পথে ঘুরে ভিক্ষে করতে হবে রে। অভয়ার কথা মতো রাগিনী গিয়ে সাপুরিয়াকে ডেকে নিয়ে আসে। আর সাপুরিয়া সাপে কাটার দাগ দেখে ভীষণ ঘাবড়ে যায়। সর্বনাশ, রমেশ বাবুকে তো কাল নাক কেটেছে। এই বিষ তোলার সাধ্য আমার নেই। এ ব্যাপারে তোমাদের নাগিন সাহায্য করতে পারবে, যে নাগিনকে তোমরা কদিন আগে তাড়িয়ে দিয়েছিলে। বলছি কি সাপুরিয়া সর্দার,
ওই নাগিনকে তো আমরা ষড়যন্ত্র করে তাড়িয়েছি, ওকে আমরা কোথায় পাবো? আমরা না পেলেও শক্তি ওই নাগিনকে পেতে পারে। মা, শক্তি দেখ, চোখের সামনে তোর বাবা নিথর হয়ে পড়ে আছে। তুই গিয়ে ওই নাগিনকে ডেকে নিয়ে আয় রে মা, নয়তো আমরা সবাই তোর বাবাকে ছাড়া ছন্ন ছাড়া হয়ে যাব রে। দেরি করিস না মা শক্তি, আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আর সাথে তোকে আমি কথা দিচ্ছি আমরা তোর উপর আর কোনো অত্যাচার করব না। তবুও তুই তোর বাবাকে বাঁচা রে মা। যাচ্ছি, তবে আমিও যে বাবাকে হারাতে চাই না, আমি বাবাকে সুস্থ করবই করব। এরপর শক্তি জঙ্গলে যায়, আর তখনই নাগিনের সাথে শক্তির দেখা হয়ে যায়। শক্তি রমেশের ব্যাপারে সব কথা নাগিনকে খুলে বলে। কি বলছো কি তুমি এসব শক্তি? তোমার বাবাকে কালনাগ দংশন করেছে? তবে আমি এক্ষুনি যাব তোমার বাবাকে বাঁচাতে। তুমি এসেছো বোন, দয়া করে তুমি আমাদের স্বামীকে বাঁচাও। আমি জানি আমরা তোমাকে ষড়যন্ত্র করে তাড়িয়েছি, তার জন্য আমরা তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আমাদের ক্ষমা করে দিয়ে আমাদের স্বামীকে বাঁচাও। এরপর নাগিন রমেশের শরীরের বিষ তুলে নেয়, আর রমেশের জ্ঞান ফেরার পর রমেশের নাগিনকে দেখে আর কিছু বুঝতে বাকি থাকে না। আমি ভালো করেই বুঝতে পারছি নাগিন, আমি পুনরায় কথা বলছি, তোমার দয়ায় তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আজ তোমার দয়া দেখে বুঝতে পারছি তুমি শক্তির ক্ষতি করতে নয়, বরং শক্তিকে আগলে রাখতেই বাড়িতে এসেছিলে। সেটা আমরা দুজন খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম, এই তো নাগিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলাম। তবে তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দিয়ে আমাদের সাথে থেকে যাও নাগিন। আমরা 3 সৎমা মিলে শক্তিকে আদর যত্নে আগলে রাখবো। তা হয় না গো, আমি যে একটা নাগিন, তবে তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছো আর শক্তিকে আপন করে নিয়েছো, আমি তাতেই খুশি। তবে আমারও একটা অনুরোধ আছে, তোমরা শক্তিকে আর কখনো কষ্ট দিও না, তাতেই যে আমি খুশি। শক্তির জন্যই তো আমি এত কিছু করেছি। তবে এবার আমি চলে গো, আমার শক্তিকে দেখে রেখো তোমরা। এই বলে নাগিন চলে যায়, আর অভয়া ও রাগিনী মিলে শক্তিকে ভালোবাসতে শুরু করে।